তিন দশক পর গত 11ই মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও সম্প্রতি ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়ে যাওয়ায় তা অনিশ্চয়তার মুখে পড়েছে। দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন ইস্যুতে একের পর এক সংঘাতের ঘটনায় 2017 সালের ডিসেম্বরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমিটি বিলুপ্ত করে দেওয়ায় চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে এবং যে যার ইচ্ছা মতো কাজ করছে বলে জানান বিলুপ্ত কমিটির নেতারা। শাটল ট্রেনের বগিভিত্তিক দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত 6 জন ছাত্রলীগ কর্মীর মুক্তি, 2015 সাল থেকে এ পর্যন্ত ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে প্রশাসনের সব মামলা প্রত্যাহার, প্রক্টর আলী আসগর চৌধুরীর পদত্যাগ এবং হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরকে অপসারণ, এমন 4টি দাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সোমবার অবরোধ প্রত্যাহার করেছে। সংঘর্ষে জড়িত ছাত্রলীগের দুই গ্রুপ চট্টগ্রামের সাংসদ এবং শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরও 6টি গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রামের মেয়র আজম ও নাসির উদ্দিনের অনুসারী। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলায় গত 26শে মার্চ থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আর গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে আইওয়াস উল্লেখ করে তা নিয়ম মাফিক করা এবং অভিযুক্ত শিক্ষককে স্থায়ীভাবে অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক SMA ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এবং চট্টগ্রাম থেকে সরাসরি সংযুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। স্বাগত আপনাদের তিনজনকে। আমি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই। স্যার, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মানে আপনি তো বিরাট বিপজ্জনক এক বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন স্যার, কারণ 8টা শুধু ছাত্রলীগেরই গ্রুপ, আর তো কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই নেই সক্রিয়। তার মানে ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে ছাত্রলীগ আছে, ছাত্রলীগেরই 8টি গ্রুপ আছে। স্যার আপনি বলতে পারেন মানে এই যে 8টি গ্রুপের ছাত্রলীগের 8 গ্রুপ চট্টগ্রামে ক্রিয়াশীল আছে সেই প্রসঙ্গে। জি ধন্যবাদ আপু। আমি যেটি বিনয়ের সঙ্গে নিবেদন করতে চাচ্ছি, আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এটি চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমাদের এখানে প্রধান পরিবহন হচ্ছে আমাদের শাটল ট্রেন এবং আমাদের প্রধান একটা তরুণ হচ্ছে আমাদের 0 পয়েন্ট প্রধান গেট। তো একদিকে আমাদের সুবিধাও আছে এই সবুজ ক্যাম্পাসে, অন্যদিকে আমাদের অসুবিধাও কিছু আছে। তবে এই মুহূর্তে যেটি সমস্যা হচ্ছে তা আমাদের ছাত্রদের মধ্যে বিভিন্ন ধরনের দল উপদলে বিভক্ত হয়ে তারা নিজেদের মধ্যে যেরকম অহেতুক বা ছোট্ট কোনো কারণে নিজেদের মধ্যে সংঘাত বা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। সেটি আমাদের যে আজকে 4 বছর আমি যে মনোরম শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠা করেছি, আমি দায়িত্ব নেওয়াকালীন সময়ে বিগত 4 বছর আগেই প্রায় 6.5 বছর সেশন জামকে সুন্দর করে নিয়ে এসেছি এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা অন্যান্য ক্ষেত্রে অবদানের জন্য দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে। সেই গৌরবের ধারায় আমাদের ছাত্র সমাজের যে একটা বিশাল ভূমিকা রয়েছে, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, সকল গণতান্ত্রিক আন্দোলন, প্রগতির আন্দোলনে এই ছাত্র সমাজের যে অসম্ভব উঁচু মার্গের অসাধারণ ভূমিকা রয়েছে। এখন কিন্তু আমাদের শিক্ষার্থীরা ওই অতীতে সেই তাদের যে গৌরবোজ্জ্বল ভূমিকাটুকু সচেতন আছে কিনা আমার অনেক সন্দেহ আছে। তারপর আমি বিনয়ের সাথে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা পরে যে অবরোধ ডাকা হয়েছে তা অবসান হয়েছে, কারণ আপনি উপাচার্য হিসেবে শিক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন আপনি 6 জন ছাত্রলীগ কর্মী যারা গ্রেফতার হয়েছে
মানে অনেক পত্রিকা লিখছে অস্ত্র সহ, তাদের মুক্তি। 2015 সাল থেকে যত ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রশাসন মামলা করেছে, তার মানে আপনার প্রশাসনিক সময়টাতেই বেশি, সেগুলো সব তুলে নেওয়ার আশ্বাস। হাটহাজারী থানার ওসিকে অপসারণ এবং প্রক্টর আলী আসগর চৌধুরীর পদত্যাগ। স্যার, এগুলো সব আপনার হাতে আছে? মামলা করেছে প্রশাসন, এগুলো আপনি তুলে নেবেন, প্রক্টরকেও সরিয়ে দেবেন, ওসিকেও অপসারণ করবেন? না 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 এমন আশ্বাস স্যার আপনি দেন নাই? বিভ্রান্তিকর তথ্য। আমি আমাদের প্রিয় শিক্ষার্থীদের, না না, আমার সন্তান তুল্য শিক্ষার্থী, আমি যে বসেছি, আমি বলেছি যে আলাপ আলোচনা করে আমাদের যা সমস্যাগুলো আছে আমরা সমাধানের পন্থা খুঁজে বের করব। এই হাটহাজারী থানা ওসি অপসারণ আমার এখতিয়ারে নেই, এবং সকল মামলা তুলে নেওয়ার এগুলো আইন শৃঙ্খলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে, আমাদের বিভিন্ন পর্ষদ রয়েছে, পর্ষদের মাধ্যমে এগুলো ধাপে ধাপে যদি সম্ভব যেগুলো সেগুলো আমরা করব। তবে যে 6 জন ছাত্রের মামলা হয়েছে বিরুদ্ধে, তাদের ব্যাপারে আমি বলেছি যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি, এবং আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে যাতে দ্রুত তারা জামিন পেতে পারে। বিশেষ করে বিভ্রান্ত করা হয়েছিল এই কথা বলে, না ইয়েস পুলিশ ধরেছে, আমি বলি এটা কিন্তু আগ্নেয়াস্ত্র নয়, এটা দেশীয় অস্ত্র, এটা লাঠি হতে পারে, হকি স্টিক হতে পারে, কোনো কিছু বা অন্য ছোড়া বা কিছু হতে পারে। এইটি আগ্নেয়াস্ত্রের কোনো মামলা নয়। এটাকে কিন্তু ওদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মামলা বলে মহল বিশেষ অপপ্রচার চালিয়ে তাদেরকে উত্তেজিত করেছে, এবং এটিও তাদের প্রচার করেছে তারা সারা জীবন জেলে থাকতে হবে বা ছাত্র বাতিল হবে। এটা কিন্তু সম্পূর্ণ বিভ্রান্তকর। স্যার, আমি আসবো স্যার আপনার কাছে, স্যার আমি আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে মানে পরিস্থিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পড়লে একরকম মনে হয় যে এটাকে মানে আমরা আধিপত্য বিস্তার নানাভাবে সুন্দর করে বলবার চেষ্টা করছি, কিন্তু একরকমের স্ট্রেট ফরওয়ার্ড মাস্তানি চলছে। মানে শাটল ট্রেনের বগি ভিত্তিক 8টি গ্রুপ, এবং তারা আগ্নেয়াস্ত্র নয় হয়তো ভিসি স্যার ক্লিয়ার করলেন, কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে তারা উঠছে, তারা একজন আরেকজনকে মারছে, তারপরে অবরোধ রেখে দিচ্ছে যে মানে এদের মুক্তি দিতে হবে। জি, এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল এমন একটা, যেটা উপাচার্য মহোদয় বললেন যে নানা সংকটে, বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যকার যে সংঘর্ষ, এবং একটা লম্বা সময় ধরে সেখানে কিন্তু শিবির খুবই শক্তিশালী ছিল, এবং সেই সব কারণে এই বিশ্ববিদ্যালয়টা বন্ধ থাকতো, এবং সে কারণেই যে সেশন জ্যাম হয়েছে, এবং প্রফেসর ইফতেখার সাহেবের সময় কিন্তু এগুলো অনেকটা কাটিয়ে উঠেছিল। এবং দেখবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ডাকসু নির্বাচনের পর যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবার তারা চিন্তাভাবনা করলেন যে সেখানে চাকসু নির্বাচন হবে, তখন কিন্তু আমি খুবই আশান্বিত হয়েছি যে, এবং আরেকটা বিশ্ববিদ্যালয় যে কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানেও নির্বাচন হবে। এগুলি সবই ছিল খুবই ইতিবাচক ঘটনা, কিন্তু তারপরেই আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়টা খুব অস্থিতিশীল হলো, এবং যেটা আপনি বলছিলেন যে একটা বগি ভিত্তিক কতগুলো সংগঠন, এবং কি ফেসবুকে কি একটা হয়েছে। এবং তবে এটাও একটু বলি, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার আছেন এখানে, উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে বিভিন্ন রুটগুলো আছে, যেমন বাস রুট, সেখানেও কিন্তু সেই রুট ভিত্তিক বিভিন্ন সংগঠন আছে, কিন্তু সেই সংগঠনগুলোর মধ্যে আমি কোনো সময় সংঘর্ষের কোনো ঘটনা কিন্তু সেভাবে, এবং তারা পলিটিক্যাল, কিন্তু এখন ব্যাপারটা যেটা হয়ে গেছে, এই যে বিশ্ববিদ্যালয়ে যখন একটা ছাত্র সংগঠন তারা তাদেরই আধিপত্য থাকে, একদম নিরঙ্কুশ আধিপত্য, তখনই দেখা যায় যে তাদের মধ্যেকার বিভিন্ন গ্রুপগুলো দাঁড়িয়ে যায়, এবং তারা নিজেরা মানে একটা আত্মধ্বংসী কার্যকলাপে লিপ্ত হয়ে পড়ে। চট্টগ্রাম বিষয়টা আমরা তো সেরকমই দেখছি। এবং এই ক্ষেত্রে আমি জানি যে আমাদের বর্তমান উপাচার্য মহোদয় এবং তার যে প্রশাসন, তারা কিন্তু খুবই খুবই কীভাবে শক্তভাবে বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য যে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন এবং বিশ্ববিদ্যালয়ে একটা শান্তি শৃঙ্খলা রক্ষা করে একটা সেশন জ্যাম মুক্ত অবস্থায় রাখতে চান, এটা কিন্তু খুবই কঠিন কাজ।
জি স্যার, এই প্রসঙ্গ তো শুনবোই স্যার। আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই কথাটি নিয়ে বেশি করে আলোচনা করতে চাই যে আসলে এই ছাত্র সংসদ নির্বাচন যদি শুরু হয় তাহলে বিশ্ববিদ্যালয় একটি ছাত্র সংগঠনের এই আধিপত্যের লড়াইটা স্পষ্ট হয়ে উঠবে কিনা। অধ্যাপক এস.এম.এ ফায়েজ, আপনার কাছে জানতে চাই যে শুধু তো একটি ছাত্র সংগঠনের নানা গ্রুপের আধিপত্যের কথা না, পত্রপত্রিকা পড়লে আরো আতঙ্কজনক আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই গ্রুপের 6টি আজম ও নাসির উদ্দিনের অনুসারী, চট্টগ্রামের মেয়র ভীষণ প্রভাবশালী নেতা, আর 2টি গ্রুপ আসলে এতদিন মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন, এখন তার ছেলে আমাদের বর্তমান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী। মানে তার মানে তো আসলে এই আধিপত্যের লড়াই খুব সহজে মিটমাট হবে বা চাকসু নির্বাচনে কেউ কাউকে ছেড়ে কথা কইবে, এটা ভাববার তো কোনো কারণ আমি দেখছি না। স্যার আপনি দেখেন। চিটাগং ইউনিভার্সিটির ব্যাপারটা প্রথমে আপনি যেভাবে উপাচার্য মহোদয়কে প্রশ্ন করছিলেন আমি কিন্তু সেভাবেই দেখি জিনিসটা, এবং প্রফেসর আনোয়ার হোসেন যেভাবে এক্সপ্লেইন করলেন আমি অনেক দিক দিয়ে ওনার সাথে একমত। তবে ওই যে এতগুলো ছাত্র সংগঠন থাকার কথা, 6-7টা ছাত্র সংগঠন থাকার কথা, সেখানে একটা সংগঠন কাজ করছে। স্বাভাবিকভাবে তারা 6 ভাগে 7 ভাগে 8 ভাগে বিভক্ত। এটাই কিন্তু মেইন কারণ। এখানে যদি উপাচার্যকে ডেফিনেটলি আমি I shall join him in giving credit to the Vice Chancellor, but at the same time উনি কি পেরেছেন সহাবস্থানটা নিশ্চিত করতে? সহাবস্থান যদি নিশ্চিত করতে পারতেন তাহলে কিন্তু, আমি শিবিরের কথা বলছি না, অন্যান্য যে গুরুত্বপূর্ণ দলগুলো আছে, লেফট ওরিয়েন্টেড ছাত্র দল, এরা সবই কিন্তু সুন্দরভাবে থাকতে পারত। তখন জিনিসটা একটা সুন্দর সহাবস্থানের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এগিয়ে যেত। এবং হলগুলোতে সিট পেতে গেলে যেটা করতে হবে, করার প্রয়োজন ছিল সব ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাবসলিউটলি মেরিট বেসিসে সিট পাবে। সেটা হলে দলমত নির্বিশেষে সবাই পেত, তো সেটা কিন্তু অ্যাবসেন্ট। নট অনলি চিটাগং ইউনিভার্সিটি, ইন অল দ্য ইউনিভার্সিটিজ দিস ইজ অ্যাবসেন্ট সামহাউ। তো এটা একটা বিরাট কারণ। আরেকটা উনি অবশ্য ক্লিয়ার করলেন উপাচার্য মহোদয়, যে তাদেরকে অস্ত্র সহজে ধরা হয়েছিল। আমিও ভাবছি না এটা কি ওনার এখতিয়ার আছে, কিন্তু আইনের ব্যাপার। সেখানে উনি কিভাবে কথা দিতে পারে ছাত্রদেরকে যে না আমি তোমাদেরকে ছাড়িয়ে আনবো। তবে অস্ত্র ইজ অস্ত্র, সেটা যদি অগ্রসরও না হয় তবে ডেফিনেটলি এটা হকি স্টিক না, এটা হকি স্টিক ডেফিনেটলি না। হকি স্টিক হলে অস্ত্র কথাটা ইউজ করা হতো না, এটা আমি মনে করি। দেয়ার ইজ ডেফিনেটলি সামথিং এলস ইন ইট। স্যার প্রশাসনের জন্য তো মানে একটা খুব বিপজ্জনক পরিস্থিতি, মানে যদি ধরুন প্রতিপক্ষ ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা আন্দোলন করে, তারা সংঘর্ষে জড়ায়, তাদেরকে ধরা যায় নানা অভিযোগে, তাহলে প্রশাসন যত শক্ত হতে পারে, মানে একদম ক্ষমতাসীন ছাত্রলীগ মানে আওয়ামী লীগের ছাত্রলীগ যখন এসব করে তখন তো প্রশাসনও আসলে বিপদে থাকে। প্রশাসনের যে একটা অথরিটি এক্সার্ট করার অবস্থা, সেখানে ওনাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি টোটাল নিউট্রালিটি। উনি একটা ডেফিনেটলি একটা দল দ্বারা মনোনীত হয়ে উপাচার্য হতে পারেন, নো ডাউট ইন ইট, কোনো অসুবিধা নেই, কিন্তু কর্মকাণ্ডের মধ্যে এটা রিফ্লেকশন থাকা উচিত না। কর্মকাণ্ডের মধ্যে সব দলের প্রতি সমান একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে, সবাই যেন সুন্দরভাবে সহাবস্থান করতে পারে, এটা নিশ্চিত করার প্রধান দায়িত্ব হচ্ছে উপাচার্যের। উপাচার্যের কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, অ্যাট দ্য সেম টাইম ইটস অ্যান অপরচুনিটি ফর দ্য ভাইস চ্যান্সেলর। ওনার এটা করা উচিত, এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে, এবং এই অপরচুনিটিটাকে যদি এক্সারসাইজ করতে পারেন তাহলেই কিন্তু উনি, আমি বলবো, হি উইল ডিজার্ভ এ ক্রেডিট। আদারওয়াইজ আমি এখনো কাউকে ক্রেডিট দিতে পারছি না। একটা বিরতিতে যাই, বিরতির পর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনাকেই আরো এসব প্রশ্নের উত্তর খুঁজবো আপনার কাছে। একটা বিরতিতে যাচ্ছি, দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, আমি আশা করি আপনি এখনো আমাকে শুনতে পাচ্ছেন। মানে এই আলোচনায় ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন এবং অধ্যাপক এস.এম.এ ফায়েজ যা বললেন তা যদি আমি সামারাইজ করে স্যার আপনাকে বলি, তাতে আমার মনে হচ্ছে যে আপনি যেহেতু এতদিন সহাবস্থান নিশ্চিত করেন নাই, আপনি যেহেতু এতদিন একটি দলকেই কার্যক্রম চালাতে দিয়েছেন, ছাত্র সংগঠনকেই কার্যক্রম চালাতে দিয়েছেন আপনার বিশ্ববিদ্যালয়ে, কাজে সেই সংগঠন নানা গ্রুপে বিভক্ত হবে এবং তারপর মারামারি করবে, তারপরে শাটল ট্রেন বন্ধ করে দিবে, তারপরে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করে দেবে, এটাই স্বাভাবিক। স্যার আপনি একমত?
না আপু, এই জায়গাটা আপনারা একটু ভুল করছেন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্রলীগ নয়, প্রত্যেক ছাত্র সংগঠনে সেখানে অস্তিত্ব রয়েছে, তাদের মিটিং মিছিলগুলো প্রতিনিয়ত হচ্ছে। শুধুমাত্র শিবির হয়তো প্রকাশ্যে আসতে পারছে না, কিন্তু ছাত্রদল আছে, তারা সক্রিয় নয়। অন্যান্য ছাত্র সংগঠন যেমন ছাত্র ইউনিয়ন বা অন্যান্য যে সংগঠনগুলো আছে, বাম সংগঠনগুলো, তারা খুবই সক্রিয়। তারাই প্রতি সময় মানববন্ধন করছে, তাদের বিভিন্ন বিষয়ে তারা কথা বলছে আমার সাথে, তারা আমার সম্মানিত প্রক্টরের সাথে কথা বলছে, বিশ্ববিদ্যালয়ে যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে তারা কথা বলছে। এটি অবাধ মুক্ত বিচরণ জি সবার স্যার। জন্য স্যার, অত্যন্ত ছাত্রদল সুস্পষ্ট। কবে থেকে সক্রিয় এখানে নয় যে চট্টগ্রাম বিষয়টা বিশ্ববিদ্যালয়ে, স্যার? আপনারা অনেকে জানেন না বলেই আপনারা জি স্যার, ছাত্রদল কবে থেকে সক্রিয় নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? আপনারা হয়তো জানবে চট্টগ্রাম বিশ্বে এককালে ছাত্র শিবির, আমি বলছি আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল ছাত্র শিবিরের পুরোপুরি দখলে। এইখানে এক ধরনের কোনো অন্য সংগঠন কথা বলতে পারেনি, শিক্ষকরাও কথা বলতে পারেনি, এমনও দিন গেছে। কিন্তু এই পট পরিবর্তনের কারণেই আজকে প্রগতিশীল বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্যান্য সংগঠনগুলো সবাই কথা বলছে। ছাত্রদল যে কথা বলতে পারছে না তা সঠিক নয়। তারা যদি আসে, আমার সাথে দেখা করতে আসে, অবশ্যই আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, আমার প্রক্রিয়ার বডি বলুন, তাদেরকে পরিপূর্ণ সহযোগিতা নিয়ে আলোচনায় আমি তাদেরকে যে কোনো সময় আহ্বান জানাতে চাই এবং আহ্বান জানিয়েও আসছি। কিন্তু আমার জি জন্য স্যার, দলমত, অধ্যাপক ধর্ম, ফায়েজ নির্বিশেষে আপনাকে একটা প্রশ্ন করবেন। আমাদের ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী আপনাকে একটা প্রশ্ন করবেন, অধ্যাপক ফায়েজ। বলুন। রিসেন্টলি একটা খবর দেখলাম আমরা, পত্রিকায় এসছে, খুব জোরালোভাবে খবরটা এসছে। জুলজি ডিপার্টমেন্টের একজন অত্যন্ত মেধাবী ছাত্র, সে ইন্টারভিউ দিতে এসছে শিক্ষক হওয়ার জন্য। হি ওয়াজ কিডন্যাপড। এবং সেখানে আপনি কোন ধরনের অথরিটি এক্সার্ট করতে পেরেছেন? উপাচার্যের প্রধান দায়িত্ব হচ্ছে ক্লিয়ার পেনশন টুয়ার্ডস মেরিট। আপনি মেরিট খুঁজে বের করবেন, মোস্ট মেরিটোরিয়াসকে শিক্ষক বানাবেন। তো সেখানে একটা মোস্ট মেরিটোরিয়াস ছেলেটা আসতে পারলো না। এবং আপনি বোধহয় বলেছিলেন যে নেক্সট বারে যখন আবার অ্যাডভার্টাইজমেন্ট হবে তখন সে আসবে। আমি মনে করি এখানে ডেফিনেটলি উপাচার্যের ব্যাপারটা আমি অন্যভাবে দেখব। উপাচার্যের ট্রেমেন্ডাস অথরিটি থাকে, উনি এখানে এক্সারসাইজ করা উচিত ছিল না অথরিটি। উনি তাকে তার ইন্টারভিউটা এনশিওর করা উচিত ছিল, তখন না হলেও পরবর্তীকালে হলেও এনশিওর করে তাকে সুযোগ দেওয়া। বিকজ স্যার আমি আপনাকে ডেফিনেটলি উপাচার্য দায়িত্ব হচ্ছে সবচেয়ে মেধাবী ছেলেটাকে শিক্ষক হিসাবে আকর্ষণ করা। জি জি ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী বলুন আপনি। জি ধন্যবাদ স্যার, আপনি অত্যন্ত আমার শ্রদ্ধাভাজন সহকর্মী। জি, আপনি অত্যন্ত শ্রদ্ধাভাজন সহকর্মী। আপনার দেশবরণ্য ব্যক্তিত্ব আনোয়ার ভাই আছেন, আপনি আছেন। আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি যে যে ছাত্রটা পরীক্ষা দিতে এসেছিল, ইন্টারভিউ দিতে এসেছিল, সে আগে থেকে যদি আমাদের কাছে কোনো তার এই আইনগত সহযোগিতা চাইতো বা নিরাপত্তা সহযোগিতা চাইতো, অবশ্যই আমরা সেটা এনশিওর করতে বুঝবে। কিন্তু যখন বোর্ড শেষ পর্যায়ে চলে গেছে, বোর্ড অলরেডি শেষ হয়ে গেছে। না শুনুন, জি আমি বলছি স্যার, আপনাকে একটু আপনি আমাকে বলতে দিন প্লিজ। যখনই আমি শুনেছি, আমার প্রক্রিয়ার বডিকে বলেছে সঙ্গে সঙ্গে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাকে যেন পুলিশের সাথে যোগাযোগ করিয়ে যাতে তার পরিপূর্ণ নিশ্চয়তা তাকে দান করা হয়। এবং কেননা জানি না, তার যাদের সহকর্মী যারা ছিল, সহপাঠীরা, তারা যেভাবে তাদের উপর ক্ষুব্ধ ছিল, তখন তার যে রোলটা ছিল, তারা বলছে যে তার রোলটা তাদের বিরুদ্ধে ছিল। তখন যখন সে ক্ষমতায় ছিল বা যে দল করত, সেই দলের পক্ষ থেকে তাদেরকে মারাত্মক আক্রমণ করা হয়েছে, আক্রান্ত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই ধরনের কথাগুলো তাদের কাছ থেকে আসছে। তারপর আমি বিনয়ের সাথে যেটা আপনাকে বলতে চাই, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি, তারা দেখছে অলরেডি এটা বিচারাধীন বিষয়, মামলা হয়েছে। জি স্যার, ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, আমার একটা ছোট্ট প্রশ্ন। আপনার বিশ্ববিদ্যালয়টার তাহলে অবস্থা এখন এতটাই খারাপ যে একজন শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে আসার আগে আপনাদের কাছে তার আইনি সহায়তা, নিরাপত্তার প্রোটেকশন চাইতে হচ্ছে? মানে বিশ্ববিদ্যালয় থেকে অপহরণও যে কেউ যে কোনো সময় হতে পারছে। না আপা, এটা প্রথম এই ধরনের ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ঘটনা। এই ঘটনা প্রথম ঘটনা। এইটা কখনো এই ঘটনা ঘটেনি, এই অভিজ্ঞতা আমাদের নেই।
এই প্রথম একটা অভিজ্ঞতা স্যার হলো আশা করি যে এটাই কারণে এই সর্বশেষ ঘটনাটাকে ঘটনাও হবে। আমি ওই- আবার ওই আসছি স্যার ছাত্র- আপনার কাছে, আবার আসবো। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাইছিলাম যে মানে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন সময়ের অভিজ্ঞতা থেকেও, মানে আপনি বলছিলেন যে খুব কঠিন একটা কাজ এই বিশ্ববিদ্যালয় শান্ত রেখে, এবং একটি ছাত্র সংগঠন থাকলে বিপদ বেশি বাড়ে, সেটাও আপনি বলছিলেন। উপাচার্যের আপনার পদত্যাগের দাবিতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে সময় লাগাতার আন্দোলন করেছেন, শিক্ষকরাই করেছেন। সেখানে আওয়ামী লীগ পন্থী শিক্ষকরাও ছিলেন। আমি আপনার কাছে জানতে চাই, এখনো গোপালগঞ্জে চলছে না, বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। হ্যাঁ, মানে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ছাত্রীরা থাকে তাদের যে বয়স, এই তরুণরা একত্রে থাকে, সুতরাং তাদের মধ্যে বিভিন্ন সময়ে উত্তেজনা হতে পারে, বিক্ষুব্ধ হতে পারে, এবং সেটা হয়েছে বিভিন্ন সময়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা কিন্তু বলে রাখি, যে একজন মানে আমি উপাচার্য হিসাবে একটা হলের, সেখানে আমি জানতে পেরেছি যে সেখানে অস্ত্র আছে, সেখানে গিয়েছি, পুলিশকে সাথে নিয়ে গিয়েছি, একটা ঘরে অস্ত্র না আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র মানে রিভলভার, হ্যাঁ, এবং সেই রিভলভার পাওয়া গেছে, এবং সেখানে ছাত্র সংগঠনের নেতা ঘরে সেটা পাওয়া গেছে, তাকে সেটা গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি, হাত কড়া পরানো হয়েছে এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ছাত্রলীগের স্যার, ছাত্রলীগের। তো সেটা কিন্তু হতে পেরেছে, এবং সেখানে সেটার প্রতিবাদে যে আমাকে তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বিক্ষুব্ধ হতে পারে, কিন্তু কিছুই হয়নি। কিন্তু অন্যান্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বরঞ্চ আমি যে বিরোধিতার সম্মুখীন হয়েছি সেটা ছাত্রদের পক্ষ থেকে কিন্তু নয়, সেটা হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে। আমি দেখেছি একজন উপাচার্য যখন তিনি একজন সাহসী ভূমিকা নিতে পারেন, ন্যায়ের পক্ষে থাকেন, তখন কিন্তু হ্যাঁ কোনো সময় আসে তিনি সে অবস্থায় অবরুদ্ধ হয়ে পড়তে পারেন, বিক্ষোভের মধ্যে পড়তে পারেন, গাড়ি ভাঙচুর হতে পারে, বাড়ি আক্রান্ত হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু এই যে সবই হয়েছে কিন্তু বাংলাদেশে, তারপরেও কিন্তু তিনি এক্সার্ট করতে পারেন। এবং আমি তো নিঃসন্দেহ যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও কিন্তু সেটা পারবেন। এই জন্য আমি বলছি এ কারণে যে তিনি যখন এত কিছু, যেখানে একচ্ছত্র অনেকটা আধিপত্য ছাত্রলীগের, সেখানে যে চাকসু নির্বাচনের জন্য একটা উদ্যোগ গ্রহণ করা, আমি এটা অত্যন্ত ইতিবাচক মনে করি, এবং আমি তাকে অনুরোধ করব যে আপনি একদম অত্যন্ত সাহসের সঙ্গে এগিয়ে যান সেটা, এবং সেটাই আমাদের সলিউশন। আমাদের যে সহাবস্থানের কথা আমরা বলছি, দেখুন একটা নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে সেই পরিবেশ তৈরি হয়ে যায়, যেখানে বিভিন্ন ছাত্র সংগঠন তখন কাছাকাছি হতে পারে, একসঙ্গে বসতে পারে, আলাপ আলোচনা, তাদের মধ্যে কিন্তু নানা বাদ প্রতিবাদ চলতে থাকে, যেমন ঢাকাতে চলছে, ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু তারপরেও সেখানে সেই পরিবেশটা আসে যেখানে সেই সহাবস্থানের পরিবেশ তৈরি হয়। সুতরাং আমাদের সেই পথেই যেতে হবে। মানে একটা বিশ্ববিদ্যালয় তো হচ্ছে নানা মতের ছাত্র সংগঠন সেখানে থাকবে। বাংলাদেশ বিরোধী কোনো ছাত্র সংগঠন যেমন শিবির, সেগুলো নিষিদ্ধ আছে এবং নিষিদ্ধ ছিল, এবং তাই হওয়া উচিত, কারণ তারা কোনো ইতিবাচক শক্তি কিন্তু নয়। কিন্তু তার বাইরে যে সব ছাত্র সংগঠনগুলো আছে, তাদের অবশ্যই উপাচার্যের একটা দায়িত্ব হবে তাদের মধ্যে যেন একটা সহাবস্থান থাকে। এই জায়গাটাতে আমি জানি না স্যার, আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা ফলো তার আগে করছেন কিনা? জাহাঙ্গীরনগরের ব্যাপারে একটু বলি। যখন উনি উপাচার্য ছিলেন ওখানে, উনি তো আমাদের অনেক দিনের পুরনো কলিগ, এবং শিক্ষকদের মাঝে, ছাত্রদের মাঝে, কর্মকর্তা কর্মচারীদের মাঝে ওনার প্রতি রেসপেক্টের কোনো জায়গায় কোনো ঘাটতি আমরা কোনো সময় লক্ষ্য করিনি। হাইলি রেসপেক্টেড পারসন, হাইলি ক্যাপেবল, হাইলি ইন্টেলিজেন্ট এবং হাইলি কোয়ালিফাইড, একাডেমিক্যালি অনেক উঁচু মানের একজন শিক্ষক। তা উনি যখন জাহাঙ্গীরনগরে গেলেন, দেখেন উনি যে একটা সাহসিক ভূমিকা পালন করেছিলেন, অস্ত্রসহ ধরে তাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করলেন, ছাত্ররা কিন্তু প্রতিবাদ করেনি। ছাত্রদের কাছে উনি সম্মানের জায়গা পেয়েছিলেন এই কারণে। যদি সেটা না করে তাকে ছাড়িয়ে দিতেন, ছাত্ররা কিন্তু সম্মান করতেন না ওনাকে। শিক্ষকরা যে জিনিসটা করছিল ওখানে, জাহাঙ্গীরনগর অনেক দিন হয়ে গেল যে জাহাঙ্গীরনগর সৃষ্টি হয়েছে, তারা অন্য কোথা থেকেও কোনো শিক্ষক আসুক, পার্টিকুলারলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেউ এসে উপাচার্য হোক,
এটা কিন্তু তারা প্রথম দিন তার মানে নানামুখী আসলে জটিলতার সমাধান করতে হয়। স্যার আপনি, আমি জানি না যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা ফলো করছেন কিনা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঘটনা ভীষণ ইন্টারেস্টিং, যে 26শে মার্চের স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠান, সেখানে শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে 26শে মার্চ সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ করে যে গণ্যমান্য ব্যক্তিদের জন্য অনুষ্ঠান হচ্ছে, তারা কেন ঢুকতে পারবে না। সেই দুপুরে এক অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের, আমাকে মাফ করবেন আমি এই কথাটা আপনার সামনে উচ্চারণ করছি, তারা রাজাকারের বাচ্চা বলে উপাচার্য মানে এই শিক্ষার্থীদের অভিহিত করেছেন। উপাচার্য পরে ক্ষমাও চেয়েছেন, কিন্তু তিনি বলেছেন তিনি ছুটিতেও যাবেন না, তিনি পদত্যাগও করবেন না। শিক্ষার্থীরা এখন আর এই কথা মেনে নিতে রাজি না। মানে এই রকম একটি কথা কেন বলতে হবে তাকে শিক্ষার্থীদের? আমি যেভাবে দেখি, একজন উপাচার্যের খুব গুরুত্ব সহকারে একটা জিনিস নিশ্চিত করা দরকার, সেটা হচ্ছে আমি ছাত্রদেরকে আমরা প্রতিপক্ষ করব না। ছাত্ররা কিন্তু উপাচার্যের প্রতিপক্ষ, শিক্ষকেরও প্রতিপক্ষ হয় না, কিন্তু আমরা তাকে প্রতিপক্ষ ছাত্রদেরকে কিন্তু করে ফেললাম। আরেকটা, যে শিক্ষকতার সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা, মানে বলা হয় যে মোস্ট বিউটিফুল পার্ট অফ টিচিং ইজ রেসপেক্টিং দ্য স্টুডেন্টস। ছাত্রদের, হ্যাঁ, ছাত্রদেরকে রেসপেক্টের চোখে দেখা, যেটা আমাদের এখানে মিসিং। যে কথাটা উনি উল্লেখ করেছেন, এটা তো রেসপেক্টফুলি দেখা হলো না। ডেফিনেটলি এই জিনিসটা ওনার, এটা আমি বুঝতে পারছি না কীভাবে উনি বলতে পারলেন। পরবর্তীকালেও যে সমস্ত কমেন্ট উনি করলেন, মনে হচ্ছে যেন ছাত্রদেরকে উনি প্রতিপক্ষ করে ফেলছেন। তো এটা থেকে বিরত থাকতে পারলে কিন্তু সমস্যার অনেক সমাধান হতে পারত। এবং তখন কিন্তু দেয়ার আর বিউটিফুল ওয়েজ অফ অ্যাড্রেসিং দিস। ছাত্ররা যখন আসলো তখন কিন্তু সুন্দরভাবে এটাকে সলভ করা যেত। ছাত্ররা তো কোনো দাবি নিয়ে এমন করেনি যে কোনো আন্দোলন করছে, তারা একটা দাবি নিয়ে এসছে, আমরাও পার্টিসিপেট করবো মহান স্বাধীনতা অনুষ্ঠানে। অবশ্যই তারা পার্টিসিপেট করবে, কিন্তু পজিটিভ ব্যাপার। এই পজিটিভ ব্যাপারকে সুন্দরভাবে না দেখে নেগেটিভলি দেখা হয়ে গেল, এটা আমার কাছে মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। অধ্যাপক আনোয়ার হোসেন, এটা একটা স্টাইলে পরিণত হয়েছে কিনা? মানে কোটা বিরোধী, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা দেখলাম যে মানে যারা আন্দোলন করছে তারা রাজাকার, তারা শিবির। এখানে 26শে মার্চের অনুষ্ঠানে শিক্ষার্থীরা ঢুকতে চাইছে, হতে পারে তাদের আরো কোনো অপরাধ আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকলে তিনি হয়তো বলতে পারতেন, কিন্তু ছাত্রদেরকে অযথা রাজাকার ট্যাগ দেওয়া, শিবির ট্যাগ দেওয়া, কি শুরু হলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এখনকার যে ছাত্রছাত্রীরা আছে, নতুন প্রজন্ম, তারা অত্যন্ত গর্ববোধ করে বাংলাদেশকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে। এবং তারা শুধু সময়ের একটা কারণে তারা সেই একেবারে সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দিতে পারেনি, কিন্তু যখনই মুক্তিযুদ্ধের প্রশ্নটি আসে, তারা সেটাকে খুবই আপন, মানে একেবারে নিজস্ব তাদের অহংকারের জিনিস বলে মনে করে। সেখানে যখন উপাচার্যের মুখ থেকে এই কথাটি শোনে, দেখুন, আমি প্রফেসর ইমামুল হক, উনি আমাদের কলেজ জীবনের আমার সহপাঠী। আমি স্যারকে বলছিলাম, স্যারের ডিপার্টমেন্টেরই কিন্তু সহকর্মী, আমি বলছিলাম যে আমি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু কখনো তো এই ধরনের অশিষ্ট কথা আমি তো কখনো উচ্চারণই করতে পারবো না। কিন্তু আমার এই বন্ধুটি কিন্তু মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেনি, সে কিন্তু সে সময়ে ক্লাস করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন এই সব ভেবে আমি কিন্তু খুব দুঃখিতই হয়েছি যে, এবং ছাত্রদেরকে আমি বলবো যে তাদের অনুভূতিকে এভাবে আঘাত করা হয়েছে এবং তারা বিক্ষুব্ধ হয়েছে। এবং তিনি পরে অবশ্য তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু তিনি পদত্যাগ বা ছুটিতে যাবেন না। একটা বিরতিতে যাই। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনার কাছে ফিরবো যে এই বিশ্ববিদ্যালয়ে আপনি চাকসু নির্বাচনটা করবেন কি করে, এই প্রসঙ্গে একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনার কাছে প্রশ্ন, চাকসু নির্বাচন করবেন কি করে? কারণ আসলে তো 6 গ্রুপ, ভীষণ প্রভাবশালী মেয়র চট্টগ্রামের আজম ও নাসির উদ্দিনের অনুসারী, আর 2 গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী, যে কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মানে তথ্য বিষয়ক সম্পাদক বলছেন যে নওফেল সাহেবের আশ্বাসেই তারা অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করেছেন। মানে আপনি কি করে এই 2 নেতা সামলে ছাত্রদের সামলাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আপনারা যেভাবে বিষয়টাকে দেখছেন আমি ওভাবে দেখি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে মানে 2015 সাল থেকে, অর্থাৎ আমার দায়িত্ব গ্রহণের পর থেকে যত মামলা হয়েছে সবগুলো তাদের প্রত্যাহার করতে হবে। তাহলে বুঝতে হবে আমি ছাত্রলীগ, ছাত্রদল বা কোনো
দলীয় দৃষ্টিকোণে কাউকে বিচার বিশ্লেষণ করেনি। সে যে দলের হোক না কেন, যে মতের হোক না কেন, যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে। সেই কারণে ছাত্রলীগ হোক যে হোক। জি স্যার, আপনি কি কোনো চেষ্টা করেছিলেন আজমন নাসিরউদ্দিন সাহেব এবং মহিবুল হাসান চৌধুরী নফেলের সঙ্গে কথা বলতে, যাতে তারা তাদের প্রভাব মানে তাদের অনুসারী গ্রুপগুলোকে একটু সামলে রাখেন বা একত্র হতে, একজোট হতে বলেন সামনে নির্বাচন, চাকসু নির্বাচন? দেখুন, আমাদের এই দুইজন নেতাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমিও ছাত্রলীগ করা ছেলে। আমার সাথে এই দুইজন নেতা কিন্তু অত্যন্ত সজ্জন ব্যক্তি, অত্যন্ত গুণী, কৃতি রাজনীতিবিদ। ওদের পক্ষ থেকে কখনো ছাত্রদেরকে বলা হয় নাই তারা যেন কোনো বিপদগামী হয়, বিভ্রান্তি হয় বা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হয়। তারা কেউ কখনো এগুলো বলেনি। এখানে কিন্তু কিছু অনুপ্রবেশকারীর ব্যাপার রয়েছে এবং সেই অনুপ্রবেশকারীগুলো তাদের নাম ভাগিয়ে যদি কিছু অপকর্ম করে থাকে তাহলে এই নেতৃত্বের কোনোভাবে তাদের দোষারোপ করা যায় বলে আমি বিশ্বাস করি না। এদের সাথে আমার রীতিমতো যোগাযোগ আছে। তারা তাদের নিয়ন্ত্রণটাকে করেছে এবং তারা অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়ে বিশ্ববিদ্যালয়কে তারা ভালোবাসে, শিক্ষার্থীদের ভালোবাসে, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আপনি যেটা বলেন চাকসু নির্বাচন নিয়ে যে কথাটা বলেছেন, আমি আসলে এই প্রত্যেক ছাত্র সংগঠনের পক্ষ থেকে যখন দাবিটা এসছে সেখানে জি কবে নাগাদ করতে চাচ্ছেন স্যার? ছাত্রলীগ বলুন, ছাত্র ইউনিয়ন বলুন, অন্যান্য বাম সংগঠনগুলো, না আমি বলেছি যে আসলে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা চাকসু নির্বাচন দেব। তার জন্য আমাদের 30 বছরের পুরনো যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা রিভিউ করার জন্য আমি একটা কমিটি করে দিয়েছি। আমি পরিষ্কার বলেছি এটা একটা রাজনৈতিক ভাবে নির্বাচনটা হয়ে থাকে, কারণ রাজনৈতিক দলগুলোর যে অঙ্গ সংগঠনগুলো তাদের অংশগ্রহণের ফলে একটি ফলপ্রসূ আমরা চাকসু নির্বাচন দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, অধ্যাপক এস.এম.এ. ফায়েজ। আপনার কাছে প্রশ্ন, যে মানে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এত সরাসরি জাতীয় নেতারা মিশে গেলে, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন বলছিলাম আজমন নাসিরউদ্দিন, এর আগে মহিউদ্দিন চৌধুরীর আরেকটি গ্রুপ ছিল, সেটি এখন মহিবুল হাসান চৌধুরী নফেলের গ্রুপ হয়েছে, তারা আছেন। অন্যদিকে বরিশালের ঘটনা নিয়ে যখন স্যার আমরা কথা বলছিলাম, বরিশালের ঘটনায় আমি দেখছিলাম যে পত্রিকায় পানি সম্পদ প্রতিমন্ত্রী মানে সমঝোতা বৈঠকে গেছেন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে, উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন যেহেতু চলছে তা নিয়ে। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন তিনি প্রধানমন্ত্রীকে বলবেন যাতে 2 মাস যে বাকি আছে কাজ উপাচার্য এস.এম. ইমামুল হকের, তিনি আর কাজে না আসেন। মানে এই এত জাতীয় নেতাদের এত প্রভাব কেন বিশ্ববিদ্যালয়গুলোতে? বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত হওয়ার কথা ছিল। বরিশাল ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটির সাথে তুলনা করলে চলবে না। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি একটা অন্যরকম একটা অবস্থায় থাকে এবং তারা উপাচার্য ডেফিনেটলি এখানে বিভিন্নভাবে শিক্ষকদেরকে নিয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা দরকার সেভাবে করার সুযোগ আছে। কিন্তু বরিশালে যে অবস্থাটা হয়েছে সেখানে নেতৃবৃন্দ যদি এগিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, এটাকে আমি দর্শনীয় বলে মনে করি না। আচ্ছা, তবে উনি স্যার নির্বাচন হলে অশান্তি আরো বাড়বে বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক যদি সকলেই চট্টগ্রামের মতো ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেয়? সত্যিকার ভাবে যদি একটা নির্বাচন এরকম হয় যে নির্বাচনের আগে ছাত্র সংগঠনগুলোর সাথে বসে একটা একমত যেন হতে পারি আমরা, যে লজিক্যাল যে পয়েন্টসগুলো নিয়ে আসবে ছাত্র সংগঠনগুলো সেগুলোকে যথাযথভাবে অ্যাড্রেস করে একটা এমন এক অবস্থা আসতে পারি যে সবাই একমত হয়ে আমরা অগ্রসর। একমত মানে এমন না যে অন্যায় দাবির কাছে নতি স্বীকার করা, যেগুলো ন্যায়সঙ্গত দাবি সেগুলোকে যথাযথভাবে অ্যাড্রেস করে যদি করতে পারেন এবং সুষ্ঠু নির্বাচন যদি দিতে পারেন তাহলে ডেফিনেটলি সবাই প্রশংসা করবে। ডক্টর মোহাম্মদ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কাছে শেষ প্রশ্ন, মানে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার প্রসঙ্গে স্যার, আপনি তো জাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন যে আপনি জাকসু নির্বাচন করতে চান, কি কি বাধার মুখে পড়েছিলেন? হতে পারলো না? আমি শুধু জাকসু নির্বাচনের ঘোষণা দেইনি, তার জন্য নির্বাচন কমিশন করেছি। নির্বাচন কমিশন যেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে 10 লক্ষ টাকা তাদের জন্য বরাদ্দ রেখেছি এবং সেটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমার যতদূর মনে আছে 456টি নমিনেশন পেপার
বিভিন্ন জন তারা করেছে, মানে ছাত্ররা জমাও দিতে তারপরে- পারে শুরু হ্যাঁ, করলো। তারপরে নির্বাচনটা হয়নি, এটা ছাত্রদের জন্য নয়, আবার আমার সহকর্মীরা শিক্ষকেরা তারা প্রবল বাধা দিলেন। দেখুন, তাদের নির্বাচন হবে, অফিসারদের নির্বাচন হবে, কর্মচারীদের নির্বাচন হবে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন না, এটা সেটা হতে পারবে না। একে বিচিত্র অবস্থা, এবং সেই মুখ্যত শিক্ষকদের সে অসুবিধা কারণে। কি স্যার? কোনো অসুবিধা নাই। না তারা কেন, একদম- মানে আপনার এটা- কি মনে হয়, মানে তারা বাধা দেন কেন? তারা বাধা দেন, তারা মনে করেন তাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্বে ছাত্ররা যদি এখন সেই সিনেটে চলে আসে, তখন তো সেখানে ছাত্র প্রতিনিধিত্ব থাকবে। এবং আমি এটা একদম মানে আমাদের যে 4টা বিশ্ববিদ্যালয়ে 73 অর্ডার, যেটা আমাদের স্বায়ত্ত শাসনের রক্ষা কবচ, সেখানে কিন্তু ছাত্র স্যার, ঢাকা সংসদ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আর রাজশাহী, রাজশাহী। এইটাই হচ্ছে, এরাই এইটাই শুধুমাত্র স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত। 73-এর অধ্যাদেশের এবং অধীনে। সেখানে কিন্তু শুধু উপাচার্য নির্বাচনের কথা নয়, সেখানে ছাত্র সংসদ নির্বাচনের কথা আছে, এবং তাদের প্রতিনিধিত্ব আছে সেনেটে। এখন এই যে সেনেটে তাদের প্রতিনিধিত্ব, এটাই ওই শিক্ষকেরা যারা কর্তৃত্ব করছেন তারা প্রবল বাধা মনে করেন, সে কারণে তারা বাধা দিলেন। মুখ্যত এ কারণে আমি এটা করতে পারিনি শেষ পর্যন্ত, এবং অশান্ত করে দিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়কে। যেমন আমাকে ঘেরাও করেছেন, আমি 9 দিন আমার উপাচার্য ভবনের বাইরে আমি এবং আমার স্ত্রী বসে থেকেছি, তো তারপরেও শেষ পর্যন্ত করতে পারিনি। ডক্টর এস এম এ ফায়েজ, আরেকটা বিশ্ববিদ্যালয়ের কথা না বললেই নয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। আপনার মনে থাকবে আমার যতদূর মনে পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে দীর্ঘ আন্দোলনের পর আসলে এক সময়ে সিদ্ধান্ত হয়, হাইকোর্টের নির্দেশনাও আসে যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এরকম একটি কমপ্লেইন কমিটি থাকতেই হবে, যেখানে গিয়ে ছাত্রছাত্রীরা এ ধরনের ঘটনার তদন্ত, নিরপেক্ষ তদন্ত পাবে। এখানে অভিযোগ, এই ঘটনার পর একটা তদন্ত কমিটি করেছে বটে, কিন্তু সেটা আসলে ওই 5 জনের যে কমিটি করবার কথা, যাদের নিয়ে করবার কথা, সেভাবে হয়নি। ছাত্রদের এই নিয়েও আন্দোলন করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি আছে? বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে সেই কমিটি? সামহাউ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন আস্থার জায়গাটা বোধহয় সৃষ্টি করতে পারিনি। তারা একটা মেইন বিজনেস, এবং এটাকে খুব সিরিয়াসলি তারা দেখছে, এবং সিরিয়াসলি বিষয়টাকে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। এটার কিন্তু রিফ্লেকশন যথাযথভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে যায়নি, তাদের কাছে যায়নি, যে কারণে এই সমস্যা। তা আমার মনে হয় ছাত্রছাত্রীদের সাথে বসে এখনও উপাচার্য ডেফিনেটলি বলতে পারেন যে লুক, আমরা যে সময়টা নিচ্ছি সেটা হচ্ছে একমাত্র প্রসেসটা কমপ্লিট করার জন্য, প্রসেস কমপ্লিট না করে আমরা কাউকে শাস্তি দিতে পারি না, তার আগে ছুটি দিতে পারি। অবশ্যই ছুটি থাকবে, ফোর্স লিভ যেটাকে বলা হয়, কিন্তু এই প্রসেসটা আমার কমপ্লিট করতে খুব কম সময়ে করতে হবে, কারণ এটা খুব সেনসিটিভ ইস্যু, ভেরি সেনসিটিভ ইস্যু। যেহেতু অনেক আন্দোলন হয়েছে স্যার, সেখানে কিন্তু এই কমিটিটা জোরদার আছে, এবং এটা থাকার ফলে কিন্তু সে ধরনের সমস্যা আর হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, ধন্যবাদ অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ, ধন্যবাদ ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে আলোচনা করব খালেদার মুক্তির একমাত্র পথ প্যারোল, এই নিয়ে।